হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিনিটস টু স্পয়েল ইট। আজকে আমি এক্সপ্লেন করব 2023 রিলিজ হওয়া ডেইলি ডোজ অফ সানশাইন নামক কে ড্রামাটি। এটি নেটফ্লিক্সে রয়েছে এবং এটার রেটিং 8.1। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের কে ড্রামা। একটা লম্বা সিরিঞ্জ মেয়েটার হাতে ঢুকিয়ে দেওয়া হলো। নার্স অসাবধানভাবে ইঞ্জেকশন দিতে শুরু করলো। মেয়েটা হাতের ভেতরে তীব্র ব্যথা অনুভব করছিল, কিন্তু নার্স ভাবলো সে বাড়াবাড়ি করছে এবং বলল ইঞ্জেকশনের সময় একটু ব্যথা হওয়া স্বাভাবিক। মেয়েটি অভিযোগ করায় অন্য নার্সরাও একই কথা বলল, শুধু নার্স ডান আলাদা ছিল। মেয়েটা বলল আমার হাতটা খুব ব্যথা করছে। ডান সঙ্গে সঙ্গে ছোট শিশুদের জন্য ব্যবহৃত ছুঁচ নিয়ে বড় সূচটা খুলে ফেলে দিল এবং কবজির কাছে ইঞ্জেকশন দিল। সাথে সাথেই মেয়েটার ব্যথা কমে গেল। কিন্তু ডান অন্যদের কাছে খুব একটা জনপ্রিয় ছিল না। রাতে রুগীদের প্রেশার মাপার সময় সে যাদের ইনসমনিয়া আছে তাদের জাগাতো না, কারণ তারা আবার ঘুমাতে পারবে না। তাই তার সহকর্মীরা এটা বুঝতে পারতো না। তারা এটাই ভাবতো যে সে অতিরিক্ত যত্নশীল এবং কাজের গতি কমিয়ে দেয়। অভিযোগ শুনে তাদের প্রধান নার্স তাকে অন্য বিভাগে বদলি করে দেয়। ডানকে মানসিক রোগ বিভাগে পাঠানো হলো, যেখানে নিয়ম খুব কঠোর, যেমন কোনো গয়না পরা যাবে না, শুতে লেস থাকা যাবে না, এটসেট্রা এটসেট্রা, কারণ রুগীরা তা দিয়ে আত্মক্ষতি করতে পারে। আরো কিছু, যেমন বাথরুমের পাইপ নেই, শাওয়ার সিলিং এ লাগানো, দরজার হাতল ও ফাঁক সব বিশেষভাবে তৈরি, এমনকি পর্দাও নেই যাতে সকলে খুব তাড়াতাড়ি ঢুকে পড়ে। প্রথম দিনে ডান খুব বড় সমস্যা দেখতে পেল। এক মহিলা এখানে মানসিক রোগী নন, কিন্তু তার মা জোর করে ভর্তি করিয়েছে। ভর্তি হতে দুইজন পরিবারের লোকের সই দরকার। মা দুটো সই জাল করেছে। ডান ব্যাপারটা বুঝে প্রধান নার্সকে জানায়। মহিলাটি সত্যি কথাটি স্বীকার করে। সে বলে যে তাকে এখানে পাঠানো হয়েছে কারণ সে তার স্বামীর বাইরে অন্য একজনকে ভালোবাসছিল। তার মা ধনী জামাই হারানোর ভয়ে তাকে শাস্তি হিসেবে এখানে পাঠিয়েছে। পরে জানা যায় সেটা একতরফা ভালোবাসা ছিল এবং লোকটি তাকে স্টকিং এর অভিযোগে রিপোর্ট করেছিল। ডান তাকে সত্যি বিষয়টা বোঝায় এবং সে একতরফা ভালোবাসা ছেড়ে দিতে বলে। এতে মহিলা রেগে গিয়ে ডানকে চড় মারে এবং সেখান থেকে দৌড়ে বেরিয়ে যায় এবং হঠাৎই তার শরীরে খুব গরম লাগতে লাগে এবং সে জামা কাপড় সব খুলে ফেলে। পরে জানা যায় যে সেই মেয়েটির বাইপোলার ডিসঅর্ডার রয়েছে। ডান বুঝতে দেরি করে ফেলেছিল। প্রথম দিনটাই তার খারাপ যায় সেখানে। বাড়িতে তার ভাই জানতে পারে যে সে চড় খেয়েছে। সে তাকে একটি বক্সিং কৌশল শেখায়, কিভাবে আঘাত পেলে কম ব্যথা লাগে। সে তখন একটা নিজের ভাইয়ের ওপর প্রয়োগ করে দেখে, এতে কি ব্যথা লাগে না? ভাই স্বীকার করে ভীষণ ব্যথা লাগে। তার বক্সিং পরামর্শ একদমই কাজের ছিল না এবং তার ভাই আরো বলে যে কেউ মারতে এলে সেখান থেকে পালিয়ে যাবে সব থেকে ভালো উপায়। ওদিকে নার্সিং হোমে সৌভাগ্যবশত ওষুধ খাওয়ার পর মহিলাটি শান্ত হয়ে যায়। সে ডানের কাছে ক্ষমাও চায়। তার মা তাকে সত্যিই ভালোবাসে, প্রতিদিন তার প্রিয় আঙুর এনে দেয় এবং মেয়েটি ডানকে বলে সেগুলো ফ্রিজে রাখতে। কিন্তু ডান যখন ফ্রিজে চেক করে তখন দেখে গত কয়েকদিনের আঙুর একটাও খাওয়া হয়নি। আসলে মেয়েটি আঙুর খেতে পছন্দ করে না। ছোটবেলায় আঙুর খেতে গিয়ে তার শ্বাসরোধ হয়েছিল, কিন্তু তার মা এখনো বিশ্বাস করে যে তার মেয়ে আঙুর ভালোবাসে। এমনকি তার পোশাক, ব্যাগ, স্বামীও তার মাই বেছে দিয়েছিল এবং এই সবকিছুর কারণে মেয়েটির মানসিক সমস্যা তৈরি হয়েছে। প্রধান নার্সের নির্দেশে মেয়েটি সাহস করে মায়ের বিরুদ্ধে দাঁড়ায়। সে সারা জীবন মায়ের কথা শুনে চলেছে এবং নিজেকে হারিয়ে ফেলেছে। মায়ের প্রতিশ্রুতি অনুযায়ী সে সুখী হয়নি, বরং গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। এখন সে সিদ্ধান্ত নেয় যে সে নিজের মতন জীবন যাপন করবে। সে অপছন্দের আঙুরগুলো ফেলে দেয় এবং মায়ের সাথে দেখা করতে অস্বীকার করে। তার মা উদ্বিগ্ন হয়ে ওয়ার্ডের বাইরে হাঁটাহাঁটি করতে থাকে। ডানের কথায় শেষে তার মা তার ভুল বুঝতে পারে এবং সে আঙুর নিয়ে আসে না এবং সে বিভিন্ন ধরনের অন্য ফল নিয়ে আসে। মেয়েটি তারপর নিজের পছন্দের মতন খাবার খেতে লাগে এবং নিজের মতন জীবনযাপন করতে লাগে এবং সে আস্তে আস্তে সুস্থও হতে থাকে। এখন ডানও শিখে যায় যে অন্যকে সাহায্য করে সে অনেকটাই সুখ পায়। দুপুরে সে দেখে প্রধান নার্স তার আগের সুপারভাইজারের সাথে কথা বলছে এবং তারা ডানকে নিয়েই আলোচনা করছে। আলোচনায় আগে সুপারভাইজার বলে যে এই কারণেই তাকে মানসিক বিভাগে পাঠানো হয়েছে। রোগীদের প্রতি এত ভালোবাসা হওয়ার কি দরকার? এতে শুধু সহকর্মীদের জন্য সমস্যা তৈরি হয়। এটা শুনে ডানের খারাপ লাগে এবং সে সেখান থেকে চলে যায়। এরপর ডান আরেকজন রোগীর সাথে দেখা করে যার সাহায্যের প্রয়োজন। তাকে দূরের হাসপাতালে স্থানান্তর করা হবে, কিন্তু সে তার পোষা বিড়াল নিয়ে চিন্তায় আছে এবং একই কারণে সে যেতেও চাইছিল না। ডান একটা সমাধান খুঁজে পায়। সে লোকটির বন্ধুর সাথে যোগাযোগ করে যাতে সে বিড়ালের ছবি তুলে রোগীর কাছে নিয়ে আসে। বিড়ালকে ভালোভাবে যত্ন নেওয়া হচ্ছে দেখে সে স্বস্তি পায়, কিন্তু পরে তার মনে পড়ে যে তার বিড়াল তো শুধু তার হাতেই খেত। এখন সে অন্য কারোর সাথে আছে এবং ভালোও আছে, তাহলে কি তার প্রয়োজন নেই? আর রাগে সে ট্যাবলেট ভেঙে ফেলে। তার অবস্থা হঠাৎই ভীষণ খারাপ হয়ে যায় এবং স্থানান্তরের পরিকল্পনায় ভেস্তে যায়। সেদিন রাতে ডানকে রোগীর পরিবারের কাছে বকা খেতে হয়। বিভাগ তার জন্য একটি ওয়েলকাম ডিনার আয়োজন করে, কিন্তু ডান তাড়াতাড়ি চলে যেতে চায়। সে হাসপাতালে ফিরে গিয়ে তার নিজের ভুল ঠিক করতে চায়। সিনিয়র নার্স তাকে আবার বকে, এই ডিনারটা তোমার জন্য আয়োজন করা হয়েছে, তুমি কিভাবে চলে যেতে পারো? এবং প্রধান নার্স নিজে মনেই ভাবে তারা যখন প্রথম নার্স হয়েছিল তখন সবাই ডানের মধ্যে
যত্নবান ছিল, কিন্তু তারা এখন শুধু নিয়ম মেনে চলে। তাদের সেই আন্তরিকতা হারিয়ে গেছে। ডান আবারও হাসপাতালে ফেরার জেদ ধরে, কিন্তু আশ্চর্যভাবে সিনিয়র নার্স এবার সামনে এসে তার শুরুর দিনের লজ্জাজনক গল্প শোনায় এবং বলে ডানের এই যত্নশীল স্বভাব মানসিক বিভাগের জন্য একদমই উপযুক্ত। আরো দুজন নার্স এসে তারাও ডানকেই সাপোর্ট করে। তারা দ্রুত কাজ শেষ করে যাতে তারা ছাদে বসে খাবার খেতে পারে। ডান আবেগপূর্ণ হয়ে পড়ে। এটা দেখে যে তার আশেপাশে কত ভালো মানুষ যারা তাকে কত সাপোর্ট করে। এখান থেকে সিন কাট হয়, আরেকটি মেয়েকে দেখানো হয়। মেয়েটি হাফ নুডলস রান্না করে সেটা রাত্রিবেলায় খাচ্ছিল এবং বাকি হাফটা সে পরের দিন সকালে খাবার বলে রেখে দিয়েছিল। সে একটা ছোট্ট বেসমেন্টে থাকতো, কিন্তু সেই বেসমেন্টের ভাড়া অনেকটাই ছিল। সে কোনো রকমে গ্রাজুয়েশন পাস করে এবং তার বাবা তাকে চাকরির জন্য বেশ ফোর্স করতো। সে কোনো রকমে একটু একটু টাকা সেভ করে দিন যাপন করছিল। ইতিমধ্যে হঠাৎ তার কাছে একটা জবের কল আসে, যেখানে তাকে ব্যাংক ডিটেলস দিতে বলে। মেয়েটি খুব খুশি হয়ে যায় এবং তাকে ব্যাংক ডিটেলস দিয়ে দেয়, কিন্তু পরে যখন সে এটিএম এ যায় সে দেখে তার ব্যাংক থেকে টাকা চুরি হয়ে গেছে। তখন ও বুঝতে পারে যে ওটা কোনো জব পাওয়ার কল ছিল না, ওটা অ্যাকচুয়ালি একটা স্প্যাম কল ছিল। তার কোনো ব্যালেন্স নেই দেখি সে বুঝতে পারে না কি করবে এবং সে বীজ থেকে ঝাঁপ মারতে যায়। তখনই ফায়ার ফাইটার্সরা এসে তাকে বাঁচিয়ে দেয় এবং সেই মেয়েটিকে এই মানসিক পেশেন্টের বিভাগে অ্যাডমিটও করা হয়। অ্যাডমিট হওয়ার পরে মেয়েটি ডানকে বলতে লাগে যে তুমি আমার টাকা সব নিয়ে নিয়েছো, আমার টাকা ফেরত দাও। ডান হট করে বলে ওঠে যে আমি কেন তোমার টাকা নেবো, আমি তোমার টাকা নিয়ে নিবি। বলেই তার মনে পড়ে যাচ্ছে তাকে বলা হয়েছিল পেশেন্টের সাথে আর্গিউ না করতে। কাজেই সিনিয়র নার্স ডানকে বকাও দেয় তার জন্য। ডান তখন রাত্রিবেলায় ভাবে যে সেই মেয়েটির ভালো করে কেয়ার নেবে এবং সে কেয়ার নিয়ে বাকি পেশেন্টদের দেখে প্রায় এক্সস্টেড হয়ে সে যখন ঘরে এসে বসে, মেয়েটি তাকে আবারও বলতে লাগে যে তুমি আমার সব টাকা নিয়েছো, আমার টাকা ফেরত পায়। কিন্তু এইবার ডান রেগে না গিয়ে এবং তার সাথে তর্ক না করে সে টপিকটাকে ঘুরিয়ে দেয় এবং অন্য কথা বলতে লাগে। কিছুক্ষণ পরে মেয়েটি সেখান থেকে চলে যায়। এখানে বাইরের খাবার আনা অ্যালাউ না, তাই তারা একজন বাইরের নার্সিং ওয়ার্ডেনের সাহায্য নেয় বাইরের খাবার আনার জন্য। সে ওয়ার্ডেন খাবার নিয়ে আসে এবং সিকিউরিটি যাতে ধরতে না পারে সেই স্মোকিং করতে লাগে। সিকিউরিটির ধ্যান যখন স্মোকিং এ যায় তখন লোকটি পিঠে ব্যাগের মধ্যে খাবারগুলো নিয়ে সেখান থেকে চলে আসেন এবং তারপরে সে ঘর অব্দিও পৌঁছে যায়। খাবারগুলো সার্ভ করা মাত্রই সেখানে সিনিয়র নার্স চলে আসা। সে এসে স্পাইসি ফুডস এর গন্ধ পায়, কিন্তু সে সন্দেহ করার আগে সেখান থেকে সে ওয়ার্ডে নুডলস নিয়ে বেরিয়ে পড়ে, অ্যাজ ইফ সে সবটা প্ল্যান করেই রেখেছিল। সিনিয়র নার্সও ভাবে যে তার খাবারেই গন্ধ পাচ্ছিল সে, এবং সিনিয়র নার্স বেরিয়ে যাওয়া মাত্রই তারা খুব আরামে সব খাবারগুলো নিজেদের মধ্যে খেয়ে নেয়। তারপরে সেই পেশেন্টে আবারও ডানকে একিউজ করতে লাগে, বলে যে তুমি আমার টাকা নিয়েছো, এবং বাকি নার্সদের বলে যে তোমাদের যদি বিশ্বাস না হয় তাহলে ডাস্টবিনের মধ্যে দেখো। সিনিয়র নার্স ডাস্টবিন খোলা মাত্রই সেখানে বাইরে থেকে অর্ডার দেওয়া ফুডের প্যাকেজিং গুলো পেয়ে যায় এবং ডানকে এবং তার সহকর্মীকে পানিশমেন্ট দেয়। পরের দিন ডান সাইকিয়াট্রিক ডিপার্টমেন্টে এসে দেখে যে চারিদিকে সেই পেশেন্ট লিখে রেখেছে যে নার্স ডান একজন চোর। ডান সেগুলো যখন ক্লিন করে তখন সেই পেশেন্ট এসে ডানকে মারতে লাগে। তখন সিনিয়র নার্স ডানকে ডেকে বলে তুমি প্যারানয়েড পেশেন্টের কাছে থাকা বন্ধ করে দাও। এটা শুনে ডানের খারাপ লাগে, কারণ ডান নিজের এবিলিটিকে সন্দেহ করতে লাগে। তখন আরেকটা পেশেন্ট যে ডানকে পছন্দ করতো সে সেটা লক্ষ্য করে এবং ডানকে একটা গিফট দেয়। সেখানে 30 মিলিয়ন লেখা ছিল, কিন্তু সেটা অ্যাকচুয়ালি তার স্টুডেন্ট আইডি কার্ড। তারপর ডানের আরেকটি ডাক্তারের সাথে দেখা হয় যে ডানকে খুব ভালো মতন চিনত। ডান তখন তাকে এই পেশেন্টের বিষয়ে বলে যে পেশেন্ট ডানকে কন্টিনিউ চোর হিসেবে সন্দেহ করত। তখন সেই ডাক্তার বলে কিছু কিছু মেন্টাল ইলনেস এরকম হয় যে সে যখন রিয়েলিটিকে চেঞ্জ করতে পারে না তখন তার সামনে যে আছে তাকে কন্টিনিউয়াসলি ব্লেম করতে লাগে যাতে সে নিজে বেঁচে থাকার রিজন খুঁজে পায়। তারপরে ডান ডিপার্টমেন্টে ফিরে এসে দেখে সেই পেশেন্ট ডানের লকআপ খুলে সেখান থেকে জামা প্যান্ট বার করছে এবং তার টাকা খুঁজছে। ডান আসা মাত্রই সেই পেশেন্ট আরো এগ্রেসিভ হয়ে যায়, কিন্তু তার কিছুক্ষণের মধ্যে সে ডানের পায়ে পড়ে যায় এবং বলে যে আমাকে টাকা ফিরিয়ে দাও, সেটা ছাড়া আমার কাছে আর কিচ্ছু নেই। ডান বুঝতে পারে না যে সে কি বলবে, সে নাও করতে পারে না, সে হ্যাঁও করতে পারে না। তখন বাকি নার্সরা এসে সেই মেয়েটিকে আইসোলেশনে নিয়ে যায়। তারপর আমরা দেখি ডান একটা ছোট্ট ঘরে বসে কাঁদছে, তার আরেকটি বন্ধু এসে পাশে বসে। ডান তখন বলে যে আমি মেয়েটাকে সত্যি হেট করি, কিন্তু আমি আরো হেট করি নিজেকে, কারণ আমি সেই মেয়েটিকে পছন্দ করছি না, তাই আমি নার্স হিসেবে যোগ্য হতে পারছি না। তাই তারপর সেই বন্ধু ডানকে বোঝায় এবং ডান তারপরে আবার ডিপার্টমেন্টে ফিরে যায় এবং সেই মেয়েটির জন্য ইনস্ট্যান্ট নুডলস বানিয়ে নিয়ে যায়। মেয়েটি ইনস্ট্যান্ট নুডলস দেখে বলে তুমি একটা গোটা প্যাকেট একদিনে বানিয়েছো, আমি তো একটা প্যাকেট দুদিন ধরে খেতাম, একটা প্যাকেট গোটা খাওয়া মানে টাকা নষ্ট করা। তারপর সে এটাও বলে অবশ্য তুমি তো আমার টাকা সব নিয়ে নিয়েছো, কিন্তু সে নুডলসটা খায় এবং খেয়ে তার চোখে জল চলে আসে। তারপরে মেয়েটি কিছু টাকা নিজের কাছ থেকে বার করে ডানকে দেয় আর বলে যে তুমি এটা আমাকে ব্যাংকে ডিপোজিট করতে সাহায্য করবে। ডান সেটাই রাজি হয়, কারণ যখন মানুষ সব হারিয়ে ফেলে তখন মানুষের আশাই মানুষকে বাঁচিয়ে রাখে। এখান থেকে সিন কাট হয় আর আমরা দেখি যে কিছু নার্স মিলে কিছু ইন্টার্নসদের প্যানিক টেস্ট করছে, যেখানে তাদের মুখে একটি স্ট্র দেওয়া হচ্ছে এবং তাদেরকে সেই স্ট্র এর মাধ্যমে শ্বাস নিতে বলছে। তারা যদি 1 মিনিট সেইভাবে শ্বাস নিতে পারে তাহলে তাদের প্যানিক নেই, কিন্তু ডান যে ইন্টার্নের সাথে বসেছিল সে
সে সেটা মাত্র কিছুক্ষণই রাখতে পেরেছিল। তারপরে তার মনে হতে লাগলো যে চারিদিকে জল রয়েছে এবং সেই জলে সে মাথা ডুবিয়ে রেখেছে বলে সে শ্বাস নিতে পারছে না। তারপরে সে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। এই ইন্টার্নের নাম সাংজে। সাংজেকে আমরা দেখি একটু কেয়ারলেস থাকে। সে ইন্টার্নশিপের মাঝখানে সে বারবার ওয়াশরুম ব্রেকস চায়, সে বারবার স্ন্যাক ব্রেকস চায়। সবাই যেগুলো কম টাইম লাগে লাইক কোল্ড ড্রিঙ্কস সেরকম খাবার নেই, কিন্তু সে নেয় হট কফি। এই কারণে ডানের কলিগরাও তাকে একদমই পছন্দ করতো না। কিন্তু ডান কিছু জিনিস নোটিস করে এবং পরে প্রুফও হয় যে সাংজের প্যানিক রয়েছে। তাই ডান তাকে আলাদা করে একটা ঘরে নিয়ে যায় এবং বলে যে তোমাকে স্ট্রং দেখাতে হবে না, তুমি যদি প্যানিক ফিল করো সেটা তুমি বলো। প্রবলেম থাকা কোনো উইকনেস না, প্রবলেমটাকে অ্যাকসেপ্ট করলে তবে সেটা তুমি ওভারকাম করতে পারবে। সাংজের বিষয়ে সাইকিয়াট্রিস্টকে বলতে গিয়ে ডান শোনে তার নিজের ভাই আরো বেশি প্যানিক অ্যাটাকে ভোগে। তারপর ডানের ভাইয়ের কিছু লাইফ ইনসিডেন্টস দেখানো হয়। তার ভাই যখন অফিসে চাকরি করত তখন তাকে প্রচুর কাজ দেওয়া হতো, কারণ সে নাম্বার 1 এমপ্লয়ি ছিল। তাকে প্রচুর ওভারওয়ার্ক করানো হতো। সে রাতের পর রাত অফিসে থাকতো এবং প্রেশার নিতে 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 তার মধ্যে প্যানিক ডেভেলপ করে এবং সেটা এতটা পরিমাণে যে সে ওয়াশরুমে গেলে, মেট্রো স্টেশনে দাঁড়িয়ে থাকলে তার মনে হতো চারিদিক জলে ডুবে যাচ্ছে এবং সে শ্বাস নিতে পারছে না। এই জন্য সে চাকরি ছেড়েও দেয়, কিন্তু বাড়ি থাকার পরও তার সেই সিমটমস ঠিক হয় না। তারপর সে যথেষ্ট সাহস যোগায় তার দিদি অর্থাৎ ডানকে গিয়ে বলার জন্য যে তার প্যানিক রয়েছে। ডান এক ফোঁটাও সারপ্রাইজ হয় না এবং বলে যে তুমি একদম চিন্তা করো না, আমি তোমার জন্য সাইকিয়াট্রিস্ট দেখে রেখেছি। ডান তখন সেই ইন্টার্ন এবং তার ভাইকে নিয়ে সাইকিয়াট্রিস্টের কাছে যায়। সাইকিয়াট্রিস্ট তাকে মেডিসিনস দেয় এবং কিছু ট্রিক্সও শেখায় যা তার যখন প্যানিক অ্যাটাক হবে তখন কাজে দেয়। ডানের ভাই মেডিকেশনসে থাকাকালীনই সে চাকরির ইন্টারভিউতে যায়। সে ওয়েট করতে করতে তার আবার প্যানিক অ্যাটাক হয়, কিন্তু তখন সে সেই সাইকিয়াট্রিস্টের বলা ট্রিকটা ট্রাই করে। সে টাইটাকে নামিয়ে ধরে চিৎকার করে এবং তার প্যানিক সত্যি সত্যি ঠিক হয়ে যায়। সে কনফিডেন্স পায় এবং ফিরে যায় ইন্টারভিউর টেবিলে। সে স্পষ্ট বলে যে তার মেডিকেশন চলছে প্যানিকের জন্য। তার এই অনেস্টি দেখে ইন্টারভিউয়ার ইমপ্রেস হয় এবং তাকে হায়ার করে নেয়। ডানের ভাই হ্যাপি হ্যাপি জবে ঢুকে পড়ে, কিন্তু এই জবেও তাকে ওভারওয়ার্ক করানো হচ্ছিল। সে তখন ম্যানেজারের সাথে দেখা করে বলে যে আমি মেডিকেশনসে আছি, আমি চাই আমার কাজের প্রেশার কমানো হোক। তখন ম্যানেজার বলে যে তুমি ফাঁকা থাকো বলেই তোমার এই প্যানিক অ্যাটাক গুলো হচ্ছে, তুমি সারাদিন কাজ করো, তোমার কোনো প্যানিক অ্যাটাক হবে না। ডানের ভাই তারপর সেখান থেকে চলে যায়। তারপরে সে যখন ওয়াশরুমে যায় সে দেখে যে তার আবার প্যানিক অ্যাটাক হচ্ছে, চারিদিকে জল ভরে যাচ্ছে। সে তখন তাই ধরে রেখে চিৎকার করে, কিন্তু এইবার সেই ট্রিকটাও কাজে দেয় না। তারপরে সে দেখে যে দুটো প্লাম্বার ঢুকছে। সে তখন বুঝতে পারে যে এটা প্যানিক অ্যাটাক নয়, সত্যি সত্যি ওয়াশরুমে কল লিক করে জল বেরোচ্ছে। তখন সে আবার তার কনফিডেন্স ফিরে পায় এবং সে তার রুমে চলে যায়। কিছুক্ষণ কাজ করার পর 8 ঘন্টা হওয়া মাত্রই যখন বাকি এমপ্লয়িজরা কাজ করছিল সে দাঁড়িয়ে বলে যে না, আমি আর কাজ করবো না, আমি এবার চলে যাব, কারণ আমার ওয়ার্ক ডিটেলস অনুযায়ী আমাকে 8 ঘন্টা কাজ করানোর কথা বলা আছে এবং 8 ঘন্টার বেশি লিগালি কোনো অফিস কাজ করাতে পারে না, তাই আমি লিগাল রুলস অনুযায়ী চলবো। এবং তারপর সে সেখান থেকে বেরিয়ে যায়। এটা দেখে বাকি এমপ্লয়িরা অবাক হয়, কিন্তু তারাও এই সিস্টেমটাকে ফলো করতে লাগে। তারপরে এখান থেকে সিন কাট হয় এবং সেই পেশেন্টটিকে দেখানো হয় যে ডানকে পছন্দ করতো। সে অ্যাকচুয়ালি দেখতো যে সে একটা গেমিং ওয়ার্ল্ডে রয়েছে। এখান থেকে তার পাস দেখানো হয় যেখানে সে সিভিলের এক্সাম দিচ্ছিল। সে 7 বার সিভিলের এক্সাম দেয়, কিন্তু তাও সে একটু নাম্বারের জন্য ফেল করে যায়। তারপরে সে একদিন গেমিং ক্লাবে যায় আর সেখানে গিয়ে সে দেখতে পায় যে সে রিয়েলিস্টিক ওয়ার্ল্ডে যতটা সাফার করছিল সেই গেমিং ওয়ার্ল্ডে ততটা সাফার করছে না, বরঞ্চ সে খুবই ভালো রয়েছে। তারপরে আস্তে আস্তে তার গেমিং পার্লারে যাওয়া বেড়ে যায় আর এরকম করতে করতেই হঠাৎই সে রিয়েলিটি আর গেমিং ওয়ার্ল্ডের মধ্যে তফাৎ বুঝছিল না এবং সে সারাক্ষণ তারপরে নিজের চোখের সামনে গেমিং ওয়ার্ল্ড দেখো এবং সে নার্স ডানকে আর্চার বলে রাখতো। ডান যখন এই বিষয়টা জানতে পারে তখন সে কিছু সিভিল সার্ভিসের বই কিনে আনে এবং সে সেই পেশেন্টটিকে দেয় যাতে সে হসপিটালে বসে বসে পড়তে পারে। এবং সত্যি সত্যি সে যখন বই খাতাগুলো দেখে তার আস্তে আস্তে রিয়েল জগতে ফিরে আসে। সময় লাগে কিন্তু সে রিয়েল জগতে ফেরে। সে বুঝতে পারে যে তাকে এক্সামস দিতে হবে। তার বেটারমেন্ট দেখে হসপিটাল থেকে তাকে রাত্রির বেলা বাড়ি যাওয়ার পারমিশন দেয়। সে তখন বাড়ি না গিয়ে ক্রাইম স্কুলে ভর্তি হয়েছিল সিভিল সার্ভিস নিয়ে পড়বে বলে, কিন্তু আস্তে আস্তে সে এটাও বুঝতে লাগে যে রিয়েলিটি তার জন্য কতটা টাফ। সে আবারও একই রকম অ্যাংজাইটিতে ভুগতে লাগে। এরমই একদিন সে হসপিটালে যায় এবং গিয়ে সে আবার তার গেমিং ওয়ার্ল্ড নিয়ে বলতে লাগে। তখন ডাক্তাররা ভাবে যে তার অবস্থা বোধহয় আবার খারাপ হয়েছে, কিন্তু সে নার্স ডানকে নার্স বলে ডাকে। এই ব্যাপারটা ডান লক্ষ্য করে, কারণ সে যখন সত্যি মেন্টালি ইল ছিল তখন সে ডানকে আর্চার বলে ডাকতো। ডান এটা নোটিস করে তার সিনিয়রদের জানায় এবং পরে তারা খুঁজে বার করে যে সে অ্যাকচুয়ালি মেন্টালি ইল হওয়ার অ্যাক্টিং করছিল যাতে তাকে সিভিল সার্ভিসের এক্সাম দিতে না হয়। কিন্তু সে সুস্থ আছে দেখে তাকে হসপিটাল থেকে আবারও রিলিজ করে দেওয়া হয়। কিন্তু সে রিয়েল লাইফের স্ট্রেস সত্যি আর নিতে পারছিল না, তাই সে একদিন নার্স ডানকে ফোন করে এবং ফোন করে বলে যে তুমি একটু আসবে, আমরা একসাথে লাঞ্চ করব। কিন্তু ডান তখন অন্য পেশেন্টকে নিয়ে ব্যস্ত ছিল, তাই সে বলে যে আমি এখন ব্যস্ত আছি, আমি অন্য সময় যাব। এটা শুনে সেই পেশেন্টটি বলে ঠিক আছে, কোনো প্রবলেম নেই, আমরা অন্য সময়তেই যাব। এবং সে তারপর সুইসাইড করার সিদ্ধান্ত নেয়, কারণ এই জগতে সে আর সত্যি পেরে উঠছিল না। এবং সে যখন সুইসাইড
টয়লেট করতে যাবে এরকম সময় সে দেখে তার সামনে আবার সে গেমিং ওয়ার্ল্ড এসে যাচ্ছে এবং সে খুশি খুশি সেখান থেকে লাফ মেরে দেয়, কিন্তু আনফর্চুনেটলি সে মারা যায়। সেই পেশেন্টের মা বাবা ভেঙে পড়ে এবং নার্সিং হোমে এসে ডাক্তারদের দোষ দিতে লাগে। ডানও এই কথাটা শুনে খুব খারাপ লাগে তার, এবং বাকি ডাক্তারদেরও খুব খারাপ লাগে, কারণ তারা একটি পেশেন্টের জীবন বাঁচাতে পারেনি। তাই এখান থেকে সিন শিফট হয় আর ডানকে দেখানো হয়, যেখানে ডান খুবই নর্মাল ভাবে কাজ করছিল। যদিও এটা আজব ছিল, কারণ ডান সেই পেশেন্টের খুবই কাছের ছিল এবং সে সুইসাইড করার আগে লাস্ট কল ডানকেই করেছিল, কিন্তু ডান খুবই নর্মাল বিহেভ করছিল এবং বাকি পেশেন্টের খেয়াল রাখছিল। ইতিমধ্যে আমরা দেখি সেই পেশেন্টের বাবা হসপিটালে এসে দোষ দিচ্ছিল যে তোমরা যখন জানতে যে আমার সন্তান সুস্থ না, তাহলে তোমরা তাকে ডিসচার্জ করলে কেন। হাসপাতালের লোক অনেক কিছু বলার সত্ত্বেও তার বাবা কিছুতেই কিছু বোঝে না। লাস্টে সিকিউরিটিরা বাধ্য হয় তার বাবাকে বাইরে নিচে বসিয়ে আসতে। তার বাবা নিচে কন্টিনিউয়াসলি বসে থাকে হসপিটালের বাইরে। তখন সিনিয়র নার্স এসে খানিকটা দূরে একটা বেঞ্চে তার সাথে বসে থাকে এবং এইভাবে তারা রাত থেকে সকাল অব্দি বসে। তখন পেশেন্টের বাবা সেই সিনিয়র নার্সকে বলে যে আমার সন্তানকেও তোমাদের মধ্যে কেউ নিশ্চয়ই এতটা খেয়াল রেখেছিল বলো, সে এতটা খারাপ ভাবে মারা যায়নি নিশ্চয়ই। তখন সেই সিনিয়র নার্স বলে যে হ্যাঁ, আমরা তার খুব ভালো করেই যত্ন রেখেছিলাম এবং সে খুব ভালো করেই ছিল আমাদের কাছে ততদিন ছিল, তাই তুমি তা নিয়ে একদমই চিন্তা করো না। এবং তুমি চাইলে আমাদের এখানে একটা ওয়ার্ড আছে যেখানে সুইসাইড ভিকটিমসদের গার্জিয়ানদের বা কাছের লোকেদের সাপোর্ট করা হয়, তুমি চাইলে সেখানে জয়েন করতে পারো। তখন পেশেন্টের বাবা বলে যে তোমরা এত ভালো কেন। তখন নার্স বলে যে কারণ আমরাও জানি যে কতটা কষ্ট হয় এখানে। পরের দিন আমরা দেখি যে পেশেন্টের বাবা সেই থেরাপি সেশনসে গেছিল এবং সেশন শেষ হওয়া মাত্রই সেখানে ডান ঢুকে সেই পেশেন্টের বাবাকে জিজ্ঞাসা করে যে আপনি এখানে কেন। যার উত্তরে সেই বাবা বলে কারণ আমার সন্তান তো মারা গেছে আগের দিন, সে তোমাকে লাস্ট কল করে কি বলেছিল। ডান বলে হঠাৎ যে সে মারা গেছে, কবে মারা গেল, কেন মারা গেল। তখন বাকি নার্সরা বুঝতে পারে যে ডান নিজেকে এতটা দোষারোপ করেছে যে পেশেন্টের মৃত্যুর জন্য যে তার শর্ট টার্ম মেমোরি লস হয়ে গেছে, সে পুরো ইনসিডেন্টটাই ভুলে গেছে। এখান থেকে সিন শিফট হয় এবং একটি ইয়াং কাপলকে দেখানো হয় যারা সবে বাচ্চা নিয়েছে এবং আনফর্চুনেটলি বাচ্চাকে নামকরণ করার আগে হঠাৎ একদিন সকালে তাদের বাচ্চা মারা যায়। তারপর সে বাচ্চাটির মা ডিপ্রেশনে ভুগতে লাগে। সে সারাদিন চুপচাপ বসে থাকতো এবং কারোর সাথে কোনো কথা বলতো না। তার হাজবেন্ড ভাবে যে তাকে একটু সময় দিলে সে ঠিক হয়ে যাবে, তাকে যথেষ্ট কেয়ার করতো। কিন্তু এরকমই একদিন সে অফিসে যখন বেরিয়ে যায়, ফিরে এসে দেখে তার ওয়াইফ অর্থাৎ সে বাচ্চাটির মা আত্মহত্যা করে নিয়েছে। তখন লোকটি দেখে শক হয়ে যায় এবং সে পুলিশকেও ডাকে। তার কিছুদিন পরে সে হঠাৎ দেখে তার গলার মধ্যে কিছু একটা ঘুরে বেড়াচ্ছে এবং সে সেটা একটা কাঠি দিয়ে খুঁচিয়ে দেয়। তার ফলে সেখান থেকে প্রচন্ড ব্লিডিং হয় এবং সে প্রায় মারা যাবে এরকম অবস্থায় তার বোন বাড়িতে ঢুকে এবং এই কন্ডিশন দেখে তার বোন তাকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে থেকে তার চিকিৎসা চলে এবং ঠিক হওয়ার পরে তাকে সাইকিয়াট্রিক ডিপার্টমেন্টে দিতে হয়, কারণ এটা তার হ্যালুসিনেশন ছিল। সে সারাদিন দেখতো তার গলায় হাতে কোনো না কোনো কিছু ঘুরে বেড়াচ্ছে, এরকম হ্যালুসিনেট করতো আর নিজেকে ক্ষতি করতে চাইতো। তাই এই লোকটিও সেই থেরাপিতে ছিল যেখানে সুইসাইড করা ভিকটিমস এর বাড়ির লোকের থেরাপি চলছিল। এখান থেকে সিন শিফট হয়, আমরা ডানকে দেখি যে হঠাৎই খুব লেজি হয়ে পড়েছে, তার খেতে ইচ্ছা করছে না, সে সারাদিন ঘুমাচ্ছে, বাইরে যাচ্ছে না। তার ভাই তাকে জোর করে করে বাইরে নিয়ে যায় এবং সে কোনো কিছু না পেলে সে ডাক্তারের কাছে যায় এবং এই ব্যাপারটি বলে। তখন ডাক্তারটি বলে যে এটা ডিপ্রেশনের সিমটমস। এটা জানা মাত্রই তার ভাই ভাবে যে তার ভাই কতটা ভুল করেছে তাকে জোর করে। ইতিমধ্যে আমরা আরেকটা সাইডে দেখি যে ডানের মা তাকে নিয়ে জোর করে রাস্তায় বেরিয়েছে। তখন টনি সেখানে চলে আসে এবং ডানের প্রতি তার ভালোবাসা প্রকাশ করে, কিন্তু ডানের সেটাতে কোনো ইন্টারেস্টই থাকে না এবং সে খুবই লেজি ফিল করছিল। এটা দেখে টনি বুঝতে পারে যে ডান ডিপ্রেশনে ভুগছে এবং সে ডানকে সাজেস্ট করে সাইকিয়াট্রিস্টকে দেখাতে, কিন্তু এটা ডানের মা শুনে ফেলে এবং বলে যে হতেই পারে না, আমার মেয়ে একদমই সুস্থ। বলে সে যখন ডানকে সেখান থেকে নিয়ে যায় তখনই ডান স্টপ সিগন্যাল থাকার সত্ত্বেও মাঝ রাস্তায় হাঁটতে হাঁটতে চলে যায় এবং লরি যখন আসছে দেখে সে কিছু না করে সেখানেই দাঁড়িয়ে থাকে। লরি ব্রেক কষলেও ডান প্রায় মারা যাবে এমন অবস্থায় ডানের মা ডানকে বাঁচিয়ে নেয়। আর তারপরে ডানের মা বুঝতে পারে যে সে সত্যি অসুস্থ, তাই তাকে সাইকিয়াট্রিস্ট ডিপার্টমেন্টে পাঠিয়ে দেয়। যে নিজে একসময় নার্স ছিল সে আজকে পেশেন্ট। ডান এটা মেনে নিতে পারে না। ডান ভাবে যে তার মাইল্ড ডিপ্রেশন হয়েছে, এমন কিছু না, তার মা বাড়াবাড়ি করছে। তাই সে মাকে রোজ জোর করতে থাকে যে প্লিজ তুমি আমাকে বাড়ি নিয়ে যাও, কিন্তু তার মা কাঁদে, কষ্ট পায়, কিন্তু তাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য রাজি হয় না। ডান মেনে নিতে পারতো না যে সে অসুস্থ, তাই সে ওষুধ না খেয়ে ওষুধগুলোকে বিছানার নিচে লুকিয়ে রাখতো এবং সে নিজেই যেহেতু একসময় নার্স ছিল তাই কি দেখালে ডাক্তাররা বুঝবে যে সে সুস্থ হয়ে গেছে, তাই সে সেগুলোই করতো। সব উত্তর ঠিক দিত, সব সিমটমস ঠিকঠাক বলতো, কিন্তু বাকিরা অলরেডি জানতো যে সে একজন নার্স ছিল, তাই তার কাছ থেকে এরকম রেজাল্ট পাওয়া যে স্বাভাবিক তারা সেটা বুঝতেও পারতো। ডান যার সাথে রুম শেয়ার করতো তাকে ডানের একদম পছন্দ হতো না, কারণ সে প্রচন্ড কথা বলতো। ডান যে ওষুধ লুকাতো সেটা সেই রুমমেট দেখে ফেলেছিল। একদিনকে যখন রুম সার্চ হয় তখন ওষুধগুলো পাওয়া যেতে নার্সরা সেই পেশেন্টকে খুব বকা দেয় যে তুমি ওষুধ
ওষুধ না খেয়ে লুকাচ্ছ কেন? তখন সে পেশেন্ট বলে যেটা আমার না, এটা ডানের। তখন ডানকেও খুব বকা হয়, কিন্তু ডান সেটা মানে না এবং থাকতে না পেরে সে সেখানে প্রচন্ড এগ্রেসিভ হয়ে যায়। তখন তাকে একটা সেপারেট কেবিনে একা শিফট করা হয়। তারপরে সে সারাদিন একা থাকতো এবং সেখানে থাকতে থাকতে সে আর না পেরে সে সিনিয়র নার্সের সাথে কথা বলতে চায় যে তার কিচ্ছু নেই, তার খালি মাইল্ড ডিপ্রেশন আছে এবং সেদিনকে ওইটা সিম্পলি একটা অ্যাক্সিডেন্ট। তখন সেই নার্স বলে যে তোমার যে ডিপ্রেশন আছে সেটা আমাকে টনি অনেক আগেই বলেছিল এবং তুমি কি আদৌ জানো সেদিনকে কি হয়েছিল? তুমি প্রথমে স্টপ সিগন্যাল থাকার সময় লরির সামনে হেঁটে যাও, তোমার মা তোমায় কোনো রকমে বাঁচায়, তারপরে তুমি আবার সে বিজি রাস্তায় চলে আসো এবং গাড়ির সামনে এসে দাঁড়িয়ে যাও, গাড়ি তোমাকে মেরেই দেবে, এরকম সময় টনি তোমাকে বাঁচায়। তখন ডান বুঝতে পারে যে সেই পুরো ইনসিডেন্টটা ভুলেই গেছিল, তার খালি মনে আছে যে সে একটা লরির সামনে ভুলবশত দাঁড়িয়ে পড়েছিল, তার মনেই নেই যে সে দুবার সুইসাইড অ্যাটেম্প করতে গেছিল। তখন ডান সত্যি সত্যি বুঝতে পারে যে হ্যাঁ সে ডিপ্রেসড রয়েছে এবং তার হেভি ডিপ্রেশন হয়েছে। তাই সে তারপরে আস্তে আস্তে ওষুধ খেতে লাগে এবং রিকভারও করতে লাগে। তাকে সিনিয়র নার্সরা বলে যে তুমি ছোটবেলা থেকে সবাইকে প্লিজ করতে চাইতে, সবার কাছে খুব ভালো হয়ে থাকতে এবং কাউকে কখনো না বলতে পারতে না, সবার কেয়ার করতে, সবার ইমোশনস দেখতে, কিন্তু নিজেকে কখনো খেয়াল করোনি, যার ফলে তুমি যে ভেতরে ভেতরে খেয়ে যাচ্ছ সেটা কখনো তুমি বুঝতে পারোনি। তুমি সেলফিশ হও, তুমি না বলতে শেখো, তুমি তোমার প্রবলেমস গুলো বলতে শেখো যাতে তুমি নিজে ভালো থাকো। ডান এই কথাটা বুঝতে পারে এবং সে নিজে একটা ডায়েরি মেনটেন করে যেখানে সে নিজেকে ডেইলি প্রেজ করতো ছোট ছোট ভালো রিজনস এর জন্য, এবং ডানের অবস্থা আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে। ডান এবার একদিনকে সেই নার্সিং হোম থেকে ছাড়া পেয়ে যায়, কিন্তু সে একটা পেশেন্টকে দেখতে পায় যে সেই নার্সিং হোমে ছিল। ডান তারপরে সিনিয়র নার্সকে ফোন করে আগের হসপিটালে যে সে আবার সেখানে জব জয়েন করতে পারে কিনা। তখন সিনিয়র নার্স বলে যে হ্যাঁ অবশ্যই তুমি জব জয়েন করতে পারো এবং তোমার এই স্টোরিটাকে আমরা সিক্রেটই রাখবো, কেউ জানবে না। যথারীতি ডান সেখানে জয়েন করে, কিন্তু আনফরচুনেটলি যে পেশেন্ট ডানকে সেই সাইকিয়াট্রিক ডিপার্টমেন্টে দেখে ফেলেছিল সে এখন এই হসপিটালে এসেছিল ট্রিটমেন্ট নিতে, তাই তার গার্জেন কিছুতেই চায় না যে ডান তাকে চিকিৎসা করুক। তাই সে বাকি নার্সদেরকে গিয়ে বলে দেয় যে আমি চাই না যে নার্স নিজে একজন পেশেন্ট ছিল সে আমার বাচ্চাকে ট্রিট করি, এবং এটা শুনে সবাই অবাক হয়ে যায়। তারপরে দেখানো হয় যে ডান সেদিনকে বলতেই আসছিল কফি নিয়ে সবাইকে যে তার সত্যিটা, কিন্তু তার আগে সেই পেশেন্টের পেরেন্টস এই কথাটা বাকি নার্সদের বলে দেয়। বাকি নার্সরা শকড হয়ে ডানের কাছে আসে, ডান সত্যিটা তখন স্বীকার করে এবং বাকিরা মনে করে যে না, তার এখনো নার্স থাকা উচিত, কারণ সে ডিপ্রেশনে গেছিল এখানকার পেশেন্টদের কারণে, সে প্রচন্ড কেয়ারিং এবং তার এই কেয়ারিং নেচারের জন্যই তার এই পেশেন্টের কারণে ডিপ্রেশন চলে এসছে, তাই তারা ডানকে সাপোর্ট করে। কিন্তু সেই পেশেন্ট কন্টিনিউয়াসলি ডানের अगेंस्टे চার্জেস লাগাতে লাগে, এমনকি সে অন্য পেরেন্টসদেরও ডেকে আনে ডানের अगेंस्टे বলার জন্য। কেউ চায় না ডানকে ওখানে কাজ করতে, কিন্তু ডান সেখানে তাও মনে জোর রেখে কাজ করে যাচ্ছিল। সিনিয়র নার্স এবং বাকি নার্সরাও তাকে সাপোর্ট করছিল। এমনই একদিন সেই গার্জেনের বাচ্চার এমার্জেন্সি সিচুয়েশন হয়ে যায় যেখানে অন্য কোনো নার্স আর অ্যাভেলেবল ছিল না এক্সেপ্ট ডান। যখন সেই পেশেন্টের গার্জেন এসে বলে যে আমার ইমিডিয়েট একটা নার্স লাগবে, তখন বাকি নার্সরা বলে যে ডান ছাড়া এখন কেউ অ্যাভেলেবল নেই। কোনো উপায় না পেয়ে সে রাজি হয়ে যায় ডানকে দিয়ে ট্রিটমেন্ট করাতে, কিন্তু ট্রিটমেন্ট চলাকালীন তার মা ভীষণ অ্যাংশাস ছিল এবং সে ডানকে একবার ধাক্কা মেরে দেয়, যার ফলে নিডল ভেঙে যায় এবং মেয়েটির হাত থেকে ব্লিডিং হতে লাগে। তাও ডান রেগে না গিয়ে সেই সিচুয়েশনটাকে খুব ভালো করে সামলায় এবং ফিরে আসে। তখন আরেকটি নার্স তাকে বলে যে তুমি এই কারণেই ডিপ্রেশনে গেছিলে এবং তুমি আসার পরও তোমার সাথে এত বুলি সহ্য করতে হচ্ছে, তুমি কেন আছো এখনো এখানে? তখন ডান বলে কারণ আমার পেশেন্টদের সেবা করতে ভালো লাগতো এবং এখনো ভালো লাগে। তারপরে আমরা দেখি যে কেউ একটা অনলাইনে ডানের এই বিষয়টা নিয়ে ছেড়ে দেয় যে একজন মেন্টাল ইল পেশেন্ট বাকি মেন্টাল ইল পেশেন্টদের ট্রিটমেন্ট করছে, এবং এটা দেখে তাদের নার্সিং হোমের সামনে রীতিমতন প্রোটেস্ট বসতে লাগে। এটা দেখে হসপিটালের ইনচার্জ প্রচন্ড রেগে যায় এবং বলে যে সে সিনিয়র নার্সের সাথে কথা বলতে চায় ডানকে শিফট করানো নিয়ে। সিনিয়র নার্স এবং বাকি সাইকিয়াট্রিস্টরা বলে যে তারা চায় ডানকে রাখতে এখানে, কারণ সে প্রচন্ড কেয়ারিং এবং তার কাজ খুবই ভালো। ইতিমধ্যে প্রোটেস্ট আরো বাড়তে লাগে, কিন্তু ডান কোনো কিছুতে মন না দিয়ে সে নিজের কাজ করতে লাগে। সে এটাও দেখে পেশেন্টরা ডানকে নিয়ে হাসাহাসি করতো, কিন্তু তাও সে নিজের মতন কাজে ফোকাস করতো। সুপারভাইজার তারপরে নার্সিং হোমে আসে এবং সবার উপরে নজর রাখে, কিন্তু সুপারভাইজারও ডানকে সাপোর্ট করে। ডানকে একটু জুস দিয়ে বলে যে তুমি যা করছো ঠিক করছো, এখানে তোমার কোনো দোষ নেই। তারপর আমরা দেখি সে হসপিটালের চেয়ারম্যান ডানকে রাখার পথে সম্মতি জানান। সে বলে যে ডানের এখানে থাকা উচিত, কারণ সে আমাদের এখানে খুব ভালো একজন নার্স ছিল এবং এখনো সে খুব ভালো নার্স আছে। সে এখানেই একটি পেশেন্টের কারণে ডিপ্রেশনে যায় কারণ সে প্রচন্ড কেয়ারিং ছিল তাই। কিন্তু বাকি গার্জেনদের শান্ত করার জন্য হসপিটাল চাই তাদের সাথে একটা মিটিং রাখতে, এবং সেখানে সিনিয়র নার্স ডান এবং বাকি গার্জেনকে একসাথে ডাকা হয়, যেখানে ডান নিজের সিমটমস নিয়ে সব সত্যি কথা স্বীকার করে সবার সামনে। তখন বাকি গার্জেনরা বলে যে তাহলে তা আমরা এরকম নার্সকে কেন চাইবো যে আমাদের পেশেন্টকে ট্রিট করবে? তখন সিনিয়র নার্স দাঁড়িয়ে বলে যে তোমরা তো পেশেন্টদের বাড়ির লোক, যারা আজকে পেশেন্ট তারা যখন কালকে নর্মাল লাইফে ফিরতে চাইবে, চাকরি জয়েন করতে চাইবে, সেখানে যদি তাদের সাথে এরকম আচরণ করা হয় যে আমরা তাকে চাকরিতে রাখবো না কারণ সে মেন্টালি ইল, তাই তখন তোমাদের কেমন লাগবে? সে ঠিক
হয়েছে বলেই তো তাকে হসপিটাল থেকে ছাড়া হয়েছে, সে ঠিক না হলে হসপিটাল থেকে কেন ছাড়া হতো? এবং এইটা বলা মাত্রই বাকি পেশেন্টদের গার্জেনরাও এই বিষয়টা বুঝতে পারে এবং তারা রাজি হয় ডানকে সেখানে রাখার জন্য। এবং তারপরে সেখানে ডান নিষ্ঠা ভরে কাজ করতে লাগে। সে আরো জানতে পারে যে সে হসপিটালের চেয়ারম্যান ডানকে রাখতে চেয়েছিল, কারণ টনি গিয়ে চেয়ারম্যানকে প্রায় জোর জবরদস্তি করে ডানের বিষয় বলে, যেখানে চেয়ারম্যান ইমপ্রেস হয়ে বলে যে টনির মতন ছেলেরা আয়দার আসে জ্বালানোর জন্য বা খুব ব্রাইট কিছু করার জন্য। ডান এই সবকিছু জানার পরে এবং বাকি গার্জেনরা ডানকে অ্যাকসেপ্ট করছে দেখে ডান খুবই খুশি হয় এবং সে বাস স্ট্যান্ডে ওয়েট করে টনির জন্য। টনি আসা মাত্রই সে টনিকে অফিসিয়ালি অ্যাকসেপ্ট করে এবং তারা কাপল এখন। এবং ডানের মা খুব খুশি হয় এবং টনিকে বলে যে আমি সারা জীবন এটার দেখে শান্তি পাবো যে তোমরা একসাথে আছো। ডান তারপরে সেই নার্সিং হোমে একটি ব্রাইট নার্স হিসেবে কাজ করতে লাগে। এমনকি যে গার্জেনরা একসময় ডানকে অপছন্দ করতো তারাই এখন ডানকে বলছে যে তুমি এখানে সব থেকে কেয়ারিং নার্স, আমরা ভাবতেই পারিনি যে আমরা একজন এরকম ব্রাইট নার্সের ফিউচার নষ্ট করতে গেছিলাম। এবং এখানেই মুভিটি শেষ হয়ে যায়। আজকের মতন এখানেই শেষ করলাম। এরকম ভিডিওস আরো দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর কমেন্ট করো। থ্যাংক ইউ।